কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি টপিক তোমাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক মাইটোকন্ড্রিয়া। তো প্রথমেই দেখা যাক মাইটোকন্ড্রিয়া কাকে বলে। কোষের যে অঙ্গাণুতে কোষীয় শ্বসনের ধাপগুলোর মধ্যে ক্রেব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি সংঘটিত হয়ে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তির নিয়ন্ত্রিত নির্গমন নিশ্চিত হয়, সেই অঙ্গাণুকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এমন একটা কোষীয় অঙ্গাণু যার ভিতরে কোষীয় শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপ যেমন ক্রেব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি সংঘটিত হয়ে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তির নিয়ন্ত্রিত নির্গমন নিশ্চিত হয়, তাকেই মাইটোকন্ড্রিয়া বলা হয়। এখন এটি কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন বিজ্ঞানী কলিকার। কলিকার এটি আবিষ্কার করেন, আর নামকরণ করেন কিন্তু কার্ল বেন্দা। এটি উৎপত্তি কোথায় থেকে হয়? আসলে পূর্বতন সৃষ্ট কোষ থেকেই মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। বলা যায় একটি মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটি নতুন মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হতে পারে। এখন আমরা জানব মাইটোকন্ড্রিয়ার গঠন কেমন। মাইটোকন্ড্রিয়া কতগুলো গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। সে অংশগুলোর মধ্যে একটি আসবে মেমব্রেন বা ঝিল্লি বা পর্দা। এই পাশে একটি দ্বিমাত্রিক চিত্র দেখানো রয়েছে সাদা কালো। এই পাশে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক চিত্র। এটি দেখিয়ে যদি আমরা বলি তাহলে বলতে পারি যে একটা মাইটোকন্ড্রিয়া কতগুলো অংশ নিয়ে গঠিত, যেমন আবরণী বা ঝিল্লি। এটা নিয়ে আগে আমরা দেখি আবরণী বা ঝিল্লিটা কেমন, কি কাজ করে। মাইটোকন্ড্রিয়া দেখতে গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার এরকম হয়ে থাকে। এটাকে লম্বচ্ছেদ করে এখানে দেখানো হয়েছে। তো সেই ক্ষেত্রে প্রতিটি মাইটোকন্ড্রিয়ার চারিদিক দিয়ে একটা দ্বিস্তরী ঝিল্লি থাকে। এই ঝিল্লিটা আবার দুটো থাকে। বাইরের দিকে একটি ঝিল্লি থাকে যেটা আউটার মেমব্রেন বা বহির্ঝিল্লি বলা হয়। ভেতরের দিকে আরেকটি ঝিল্লি থাকে যেটাকে অন্তঃঝিল্লি বা ইনার মেমব্রেন বলা হয়। এই দ্বিস্তরী দুটো ঝিল্লি দিয়ে প্রতিটি মাইটোকন্ড্রিয়া আবৃত থাকে। বাইরের ঝিল্লিটা মসৃণ হয়ে থাকে, কিন্তু ভেতরের ঝিল্লিটা ভেতরের দিকে কতগুলো আঙ্গুলের মতো খাঁজের সৃষ্টি করে। এই আঙ্গুলের মতো খাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই আঙ্গুলের মতো খাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। আর এই বহিঝিল্লি আর অন্তঃঝিল্লি, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এর মাঝখানে যে ফাঁকা স্থান রয়েছে সেটা হচ্ছে ইন্টারমেমব্রেনাল স্পেস বা আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এটা হচ্ছে ঝিল্লি বর্ণনা। পরবর্তীতে আরেকটি বর্ণনা আমরা করতে পারি, সেটি হচ্ছে চেম্বার বা প্রকোষ্ঠ। চেম্বার বা প্রকোষ্ঠ, এই যে বহিঝিল্লি আর অন্তঃঝিল্লি, এই দুটোর মাঝে একটা প্রকোষ্ঠ থাকে যেটাকে আমরা বললাম ইন্টারমেমব্রেনাল স্পেস বা আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। আর ভেতরের দিকে, অন্তঃঝিল্লির ভেতরের দিকে যে ফাঁকা স্থান থাকে এটাকে অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়। ইন্টারনাল চেম্বার বা অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়। এইভাবে আমরা চেম্বারের একটু বর্ণনা দিতে পারি বা প্রকোষ্ঠের বর্ণনা দিতে পারি। তারপরে আমরা বলবো ক্রিস্টির কথা। ক্রিস্টির কথা আগে একটু বলে নিয়েছি যে এই ইনার মেমব্রেন বা অন্তঃঝিল্লিটা এটা মসৃণ নয়, এটা ভেতরের দিকে কতগুলো আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করেছে। কতগুলো আঙ্গুলের মতো অভিক্ষেপ বা প্রবর্ধন সৃষ্টি করেছে। এইগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টা সিঙ্গুলার নাম্বার, ক্রিস্টি প্লুরাল নাম্বার। এইভাবে আর এই ক্রিস্টিগুলো এর ভেতরে যে ম্যাট্রিক্স রয়েছে তাকে কিন্তু বিভক্ত করেছে।
এভাবে আমরা ক্রিস্টির কথা একটু বলবো। তারপরে আরেকটি অংশ বর্ণনা করব, অক্সিজম। অক্সিজম, এই ক্রিস্টিগুলোর গায়ে কতগুলো গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু বিদ্যমান থাকে। এই গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোকে অক্সিজম বলা হয়। এইগুলো দেখতে র্যাকেট ব্যাটের মতো গোলাকার লাগে বিধায় ইদানিং এগুলোকে F1F0 পার্টিকেল নামেও আখ্যায়িত করা হয়। F1F0 পার্টিকেল নামে আখ্যায়িত করা হয়। কেননা অক্সিজমের আসলে 3টি করে অংশ রয়েছে। একটি রয়েছে মাথা, হেড, একটি রয়েছে বৃন্ত, আরেকটি রয়েছে ভিত্তি। এই 3টি করে অংশ রয়েছে, যা দেখতে র্যাকেট ব্যাটের মতো লাগে। এই জন্য এটাকে F1F0 পার্টিকেল নামেও অভিহিত করা হয়ে থাকে। আবার এটা আরেকটি কী কাজ করতে পারে, যে বাইরে থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন এই ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে আসতে পারে। অক্সিজমের বর্ণনা মোটামুটি এটুকু জানলেই চলবে। এবারে আমরা জানব এটিপি সিনথেসিস ও ইটিসি। ক্রিস্টির গায়ে কতগুলো গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বস্তু থাকে, এদেরকে এটিপি সিনথেসিস বলা হয়। এখানে এডিপির সাথে অজীব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়ে থাকে, এই জন্য এটাকে এটিপি সিনথেসিস বলা হয়। এখানে যে এনজাইম গুরুত্বপূর্ণ একটি থাকে সেটি এটিপিএজ এনজাইম। এর ভিতরে বহু রকমের এনজাইম কোএনজাইম রয়েছে। ম্যাট্রিক্সের ভিতরে প্রায় 100 রকমের এনজাইম কোএনজাইম বিদ্যমান রয়েছে। এটিপি সিনথেসিস এবং আরেকটি অংশের কথা বললাম আমরা, ইটিসি। ইটিসি অর্থ আমরা জানি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ক্রিস্টির চারিদিক দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রয়েছে, যেটি কিনা ইলেকট্রন পরিবহন করতে পারে। এটির বর্ণনা আমরা একটু করলাম। আরেকটি অংশের বর্ণনা করতে হবে, ডিএনএ ও রাইবোসোম। মাইটোকন্ড্রিয়ার ভিতরে পৃথকভাবে কিছু ডিএনএ রয়েছে বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড রয়েছে। এটাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আর এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রয়েছে জন্যই কিন্তু আসলে মাইটোকন্ড্রিয়া কোষীয় শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেননা ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়, আরএনএ প্রোটিন তৈরিতে তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও একটি অংশ রয়েছে বললাম, রাইবোসোম। প্রতিটি মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব কিছু রাইবোসোম রয়েছে। আর এই মাইটোকন্ড্রিয়ার রাইবোসোম কিন্তু 70S ধরনের হয়ে থাকে। কেন আমরা ইতিপূর্বেই দেখেছি কি যে ইউক্যারিওটিক সেলগুলোতে 80S ধরনের রাইবোসোম থাকে, কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার রাইবোসোম কিন্তু 70S ধরনের, যা হচ্ছে আদি কোষের সাথে মিলযুক্ত। এখানে একটা মজার কথা বলে রাখা দরকার, সেটি হচ্ছে যে অনেক বিজ্ঞানী ইদানিং ধারণা করে থাকেন যে মাইটোকন্ড্রিয়াগুলো আমাদের দেহের কোষের ভিতরে এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্রবেশ করে সেটা মিথজীবী প্রক্রিয়ায় আমাদের দেহ থেকে সে কিছু উপকৃত হচ্ছে, আবার আমরা মাইটোকন্ড্রিয়ার কাছ থেকে উপকৃত হচ্ছি, যার জন্য এটা একটা সিম্বায়োটিক প্রসেস, মিথজীবী প্রক্রিয়া। যার জন্য কিন্তু অনেকেই মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়ন্ট বলে থাকেন, এন্ডোসিম্বায়ন বলে থাকেন। এটা শুধু মাইটোকন্ড্রিয়া না, প্লাস্টিডেরও এমনটি বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ প্লাস্টিডের ভিতরেও কিন্তু ডিএনএ রয়েছে, রাইবোসোম রয়েছে, এই বৈশিষ্ট্যটা রয়েছে, এবং যার জন্য আদিকেশের সাথে মিল থাকার কারণেই ওটাকেও কিন্তু এন্ডোসিম্বায়ন্ট বলা হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটি এখানেই বলে নেই, যে যেহেতু এর ভিতরে ডিএনএ রয়েছে, কাজে এটা কিন্তু বংশগতির বৈশিষ্ট্যের ধারক বাহক হিসাবে কিছুটা কাজ করে থাকে। এগুলো মোটামুটি মাইটোকন্ড্রিয়ার গঠনের মূল অংশগুলো। এছাড়া আরেকটি অংশ যেটা, যে অন্তঃপ্রকোষ্ঠ যেটি রয়েছে, অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে তরল জেলির মতো পদার্থ রয়েছে। এটাকে ম্যাট্রিক্স, ইংলিশে, বাংলায় মাতৃকা বলা হয়, যার বৈশিষ্ট্য কিন্তু সাইটোপ্লাজমের সাথে সাদৃশ্যযুক্ত। এরকম কিছু ম্যাট্রিক্স ভেতরে রয়েছে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। আর কাজ নিয়ে
মাইটোকন্ড্রিয়ার কাজ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মেডিকেল অ্যাডমিশন, একাডেমিক অবজেক্টিভ কোশ্চেনের জন্য এবং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমরা জানি কি কাজের ক্ষেত্রে প্রধান কাজ যেটা, যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, মানে কোষের শক্তিঘর বলা হয়। কেন কোষের শক্তিঘর বলা হয়? কারণ আমরা জানি যে শ্বসনের যে 4টি ধাপ রয়েছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এর মধ্যে শুধু গ্লাইকোলাইসিস কোষের মধ্যে সংঘটিত হওয়া পরেই কিন্তু পরবর্তী যে ধাপগুলো, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো কিন্তু সবই সংঘটিত হয়ে থাকে এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এবং এর জন্য যে এনজাইম কোএনজাইম দরকার, সেটি বললাম যে প্রায় 100 ধরনের এনজাইম কোএনজাইম এর ভিতরে রয়েছে। ওই এনজাইম কোএনজাইমগুলো আসলে মাইটোকন্ড্রিয়া সেই কোষের যে কোষীয় শোষণ, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপন্ন করে থাকে এবং কি পরিমাণ শক্তি দরকার, সেই শক্তির নিয়ন্ত্রিত নির্গমনও কিন্তু নিশ্চিত করে এই মাইটোকন্ড্রিয়া। যার কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় বা দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়ার পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা কি বললাম, যে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আছে বিধায় আরএনএ উৎপন্ন হয়, রাইবোজোম রয়েছে নিজস্ব, এই জন্য প্রোটিন তৈরি করতে পারে, এনজাইম তৈরি করতে পারে, আবার কি করতে পারে যে বংশগতির কিছু বৈশিষ্ট্য কিন্তু বহন করতে পারে ডিএনএ থাকার কারণে। আবার ক্যালসিয়ামের সমতা রক্ষা করতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আরও কিছু কাজ তোমরা দেখবা, গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই কিন্তু মেমোরিতে রাখবা। তাহলে এগুলো মোটামুটি সবই আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে জানলাম। মাইটোকন্ড্রিয়া একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ। অবশ্যই যার যার মতো করে গুরুত্বপূর্ণ কোনো অংশই যেন বাদ না যায়, সেইভাবে তোমরা মেমোরাইজ করবা। আজকের মতো মাইটোকন্ড্রিয়া আলোচনা করে এই পর্যন্ত সমাপ্তি টানছি। সবাইকে ধন্যবাদ।